নমস্কার। আপনাদের এখানে এসে ভালো লাগছে, একটু বিব্রত বোধ করছি। বিশেষ করে অল্প বয়সে এত মানুষ এমন সাদরে আমাকে ডাকছে, ভাবলেই থাকি, ভাবি যে সত্যি আমি কতটা যোগ্য। আমার তো ঠান্ডা করে বললে দিনটা আমি একা রেখে গেছি। এখন কাজ এখন করে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের সামনে বিরাট জীবন পড়ে রয়েছে। মানুষকে দেখার, চেনার এবং সেবা করার সুযোগ আপনাদের সামনে রয়েছে। মানুষের জীবন যদি কোথাও সার্থক হয়, সেটা অন্য মানুষের জন্য কিছু করতে পারলে সেটি সেবা। আমি অনেক সময় ভেবেছি যে ডক্টর অ্যালবার্ট সোয়াইচারের মতন যদি একেবারে প্রত্যন্ত কোনো জায়গায় গিয়ে, তিনি যেমন লেবার কলোনি করেছিলেন, তার কণামাত্র কাজ যদি আমি করতে পারতাম, তাহলে আমার জীবনটা সার্থক হতো। এই ভেবে বহুদিন অবধি মনে একটা কষ্ট, একটা ক্ষোভ হতো। তারপর মনে হয়েছে যে আমি যে কাজটা করি, সেই কাজটা করে মানুষকে তো আনন্দ উদ্ধারণ করা যায়, এমনকি মানুষকে প্রেরণাও জোগানো যায়। মানুষকে চারপাশে সমাজে যে সমস্ত হতাশা তৈরি হয়, তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করা যায়। তখন মনে হয় যে আমার কাজটাও এক ধরনের সেই সেবাটা আমি আনন্দের মধ্যে দিয়ে করি এবং নিজেও তাকে প্রভূত আনন্দ দিয়েছি সারা বলে। আপনারা আজকে আমাকে এখানে ডেকে এনেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এখানে আমার প্রথমবার নয়, আমি এই কলেজে আরো এতবার করে এসেছি অনেকদিন আগে। এবারেও এসে যেটা হয় যে নতুন নতুন ছাত্রছাত্রীদের সেই বিখ্যাত বর্ষে বর্ষে দলে দলে ছাত্র ভাড়া হয়ে চলেছে, তাদের মধ্যে এসে দাঁড়াতেই নিজেরই বুড়ো হাড়ের মধ্যেও অনেকটা উত্তেজনা তৈরি হয়, অনেকটা ভালো লাগা তৈরি হয়। আমি কথা বলে আপনাদের বিরক্ত করব না, দু একটা কবিতা শোনাবো। যদিও প্রথমেই বলে রাখা ভালো যে now we'll have the lighting of the lamp ceremony. Before that, I would like to invite the President of Students Union, Dr. Indrajit Malik, on stage. Malik, please come up on stage. And now we are ready for the lighting of the lamp, which is the most important ceremony for any inauguration. I would request our honorable chief guest, Mr. Soumitra Chatterjee, to please do the honor for us. Should we follow? We request our honorable principal sir and MSVP sir to join him in lighting of the lamp, and the joint organizing secretary of Aegon 14,
Thank you everyone. Thank you sir. Now we have the very awaited performance of this morning, performance by our honorable chief guest, Mr. Soumitra Chatterjee. হ্যাঁ, এবার আমি দু একটা কবিতা শোনাবো আপনাদের। শুরু করছি জীবনানন্দ দাশের কবিতা দিয়ে। বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অসথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেবে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছিঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক। আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।
মেডিকেল কলেজে এলে একটা কবিতা পড়তে ইচ্ছে করে, জীবনানন্দেরই 8 বছর আগের একদিন, সেইটা শোনাচ্ছি আমি। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি, আধার ঘুঁজির বুকে ঘুমায় এবার, কোনোদিন জাগিবে না আর, কোনোদিন জাগিবে না আর। জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসি। তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যূথচারী আধারের গাঢ় নিরুদ্দেশে, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে। রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন। দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বথের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। অশ্বথের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি। থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে, চমৎকার ধরা যাক 2-1টা ইঁদুর এবার। জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার। জীবনের এই স্বাদ, সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের, তোমার অসহ্য বোধ হলো। মর্গে কি হৃদয় জুড়লো, মর্গে গুমোটে থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। জানি, তবু জানি
নারীর হৃদয় প্রেম, শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আর এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা, থুরথুরে অন্ধ প্যাঁচা এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালী দহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া। এরপরে আমাকে শেষ করতে হবে। আমি রবীন্দ্রনাথের একটি আখ্যান কাব্য, সেইটি শোনাচ্ছি, তোতা কাহিনী। আজ থেকে 100 বছরেরও আগে আমাদের শিক্ষা ব্যবস্থার অসুবিধাগুলো বা যেগুলো খামতি, সেইগুলোকে লক্ষ্য করে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন। রবীন্দ্রনাথ নিজে শিক্ষাব্রতীও ছিলেন, বিশ্বভারতী তৈরি করেছিলেন, এবং বোধহয় যারা এখন এই বিদ্যায়তনে শিক্ষা গ্রহণ করছেন তাদের চোখেও এরকম অনেক কিছু পড়তে পারে। তাদের কথা মনে করি আমি তোতা কাহিনী পড়ছি। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইতো, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বললেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল, পাখির কি কপাল। শ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস,
বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া, তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গুদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বললেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে আর মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া তিনি শিক্ষাশালায় স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুরি, ভেরি, দামামা, কাশি, খোল, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, পিস্তুত, খুড়তুতো এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বললেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের আড়ালে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। বললেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে তো দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে আর দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখি ঠোঁটের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেয়া হয়। পাখিটা দিনে দিনে এই ভদ্রদস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল
বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকম পাখা ঝটপট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা মহলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম আর এক হাতে সড়কি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল, এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল। কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এই কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরো হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলল, আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে কি আর চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনন্দ দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন। সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। Thank you so much, sir. After such a performance, I can barely speak. So we have the felicitation ceremony now. We request our principal, sir, to felicitate our chief guest of honor today. Thank you so much, sir, for gracing our event. It's an absolute honor for all of us.